এবার দ্রুত পড়তে পারে এরকম কিছু না, অর্থাৎ সে যে দ্রুত পড়তে পারবে এমনও কিন্তু কিছু নয়। তাহলে আমার অপশন ডি চলে আসবে সঠিক আনসার। কারণ এবং দ্রুত নির্ভুলভাবে লিখতে পারে, সেটা হচ্ছে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। এবার চলে যাব আমার পরবর্তী কোশ্চেন 14 দাগের কোশ্চেন কি বলছে, কার চিহ্নগুলি, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং দারুণ কোশ্চেন। এটা আমি উত্তর বলবো না, তোমরা এখন উত্তর বলো দেখি কোনটা উত্তর হবে। বলছে কার চিহ্নগুলি কোথায় বসে, ডান পাশে, ডান ও বাম পাশে, বাম পাশে, ডান বাম উপর নিচে, কোথায় বসে? খুব তাড়াতাড়ি জলদি অ্যান্সার করবে 14 দাগের অ্যান্সারটাকে। 14 দাগের অ্যান্সার জলদি আমি সকলের কাছে চাইছি। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভীষণ ভীষণ ইন্টেলিজেন্ট কোশ্চেন। আমরা আশা রাখছি প্রত্যেকেই পারবো আমরা এখানে যারা রয়েছি। নো 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 তৃষ্ণা ব্যানার্জি একদম নয়। একটা জিনিস খেয়াল করে দেখো, কার চিহ্ন, আকার, হস্যিকার, দীর্ঘ, হস্যকার, রিকার, একার, ওকার যা আছে সব কার চিহ্নগুলো কোথায় বসছে। সেই কার চিহ্নগুলো কি করতে পারে, যদি রিএফ হয়, যদি রিএফ হয় তাহলে কোথায় বসবে? এই যে চিহ্নের ধরো রেপ আছে, রেপ গুলো তাহলে কি হচ্ছে, উপরে বসছে গেল। যদি বলে যে কমা চিহ্ন, কমা চিহ্ন কোথায় বসছে, ডান সাইডে বসছে। কোথাও যদি বলা হয় তোমাকে হর্ষি চিহ্ন, কোন সাইড বসছে, বা সাইড বসছে। অর্থাৎ দেখা যাচ্ছে হর্ষ চিহ্ন কোথায় বসছে, নিচেই বসছে। অর্থাৎ প্রত্যেকটা কি করছে, ডান বাম উপর নিচে সব জায়গায় কিন্তু এটা থাকছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার ডি। ক্লিয়ার হলাম। এবার চলে যাবো আমি পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 15 ক্ষেত্রে। 15 কোশ্চেন কি বলছে, যে ভাষার কথ্য রূপ কি? ভাষার কথ্য রূপ যে ভাষা সব সময় ব্যবহার করে, যে ভাষা মাঝে মাঝে ব্যবহার করে, যে ভাষা বলতে কষ্ট হয়, আর বলছে যে ভাষা তার কাছে সবচেয়ে স্বাভাবিক এবং ভাবের আদান প্রদানের উপযোগী। এটাই হচ্ছে ভাষার কথ্য রূপ। অর্থাৎ আমি যখন বলবো তখন কি করব, যে না আমার যে ভাষাটাকে আমি শিখে এসেছি সেই ভাষাটাকে সুন্দরভাবে আমি গুছিয়ে মানুষের কাছে বলতে পারছি কিনা। অর্থাৎ আমার রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। এবার চলে যাবো পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে, অর্থাৎ 16 দাগের কোশ্চেন। এটা কিন্তু প্রত্যেক বছর ডিএলএড এ দেয়, টেটেও দেয়। এটা কিন্তু দারুণ কোশ্চেন। এর বিপরীত একটা কোশ্চেন আবার পরেরটাই নিয়ে এসেছি, যার জন্য সেটাকে নিয়ে আলোচনা করব না, শুধু এটাকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বলছে আরোহী পদ্ধতি। এটা কি? দেখ, আরোহী পদ্ধতি হচ্ছে প্রথমে উদাহরণ দেওয়া হয়, দিয়ে পরে বিষয়বস্তুকে নিয়ে আলোচনা করা হয়, না বলছে যে কোনো উদাহরণ দেওয়া হয় না আরোহী পদ্ধতিতে। আবার বলছে প্রথমে সূত্র দেওয়া হয়, পরে কি কি উদাহরণ দেওয়া হয় আরোহী পদ্ধতিতে, আবার বলছে সূত্রগুলি আলোচনা করা হয়। অর্থাৎ আমার এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, আমার লড়াই হবে প্রথম এবং তৃতীয়র মধ্যে। অর্থাৎ প্রত্যেকেই সঠিক অ্যান্সার করেছে। 16 অপশন এ সঠিক অ্যান্সার হচ্ছে প্রথমে উদাহরণ, তারপরেই হচ্ছে কি করছে তোমার বিষয়বস্তু বলছে। ঠিক আরোহী পদ্ধতি। এবার অবরোহী পদ্ধতিতে চলে যাব, এর বিপরীত ঘটবে, তাই না? দেখি, অবরোহী পদ্ধতি ছাত্রদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ এটি বিশেষ জটিলতায় পূর্ণ। অ্যান্সার কোনটা? আমি আশা রাখছি এবার প্রত্যেকেই এটা অ্যান্সার পারবে, অর্থাৎ 17 দাগের অ্যান্সার আমরা প্রত্যেকেই করে দিতে পারবো। এটি ব্যাকরণের বিভিন্ন সূত্রের দ্বারা ভারী হয়ে গেছে, অর্থাৎ ভারাক্রান্ত। এটা আমি 100% শিওর প্রত্যেকেরই এই উত্তরটা পারা উচিত ছিল, যেহেতু আগের কোশ্চেনটা আমরা করে এসেছি। এবার চলে যাব কোশ্চেন নাম্বার 18 দিক থেকে, অর্থাৎ 18 নম্বর কোশ্চেনে চলে যাব। 18 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে এফসিএ প্রযুক্তি বলতে কি বোঝায়? এই কোশ্চেনটা একটু আনকমন মনে হচ্ছে, শুধু এটার ক্ষেত্রে নয়, এই কোশ্চেনটা হচ্ছে আমার তোমার ইভিএস এর, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে, মানে বিশেষ মানে ম্যাথের ক্ষেত্রেও এফসিআইটা চলে যায়। একদম সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ না, ঠিক আছে। এবার চলে যাব পরের অংশটাকে, আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 19 এর ক্ষেত্রে। এফসি এর পেছনে যে তত্ত্বটি কাজ করেছে সেটি হলো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। শুধু এটা টেটের জন্য নয়, শুধু ডিএলএড এর জন্য নয়, এই কোশ্চেনটা কিন্তু কম্বাইন্ড লেভেলের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এফসি এর পেছনে যে তত্ত্বটি কাজ করে সেটি হলো, বলছে অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে একটি উৎকৃষ্ট পদ্ধতি। এফসিএটা কি? এফসিএ নিয়ে কিছুদিন আগেই নয়, আমার মনে হচ্ছে বছর 7-8 আগে একটা বিরাট পরিমাণে বিষয়বস্তু ঠেলে উঠেছিল, সেটা হচ্ছে যে এফসিএটাকে বন্ধ করতে হবে, কারণ সাধারণ যে ব্যবসাদাররা ছিল তাদের ক্ষেত্রে ভীষণ প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। অর্থাৎ এক্ষেত্রে আমি পরিষ্কার বলতে পারি, খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু উত্তর চলে আসে আমার অপশন এ। কেন হচ্ছে
না দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে একটি উৎকৃষ্ট পদ্ধতি, অর্থাৎ খুব তাড়াতাড়ি। আমরা দেখেছি একটা সময় ফ্লিপকার্টে আমরা যে কোনো বিষয়বস্তুগুলোকে যে কোনো জিনিস অর্ডার করতাম তখন কি করতো, বেশ দেরি করতে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে, এখন দেখবে 2-3 দিনের মধ্যে চলে আসছে, আর কিছুদিন পর দেখবে সেটা হয়তো দিনের পর দিনেই চলে আসছে। এবার চলে যাব 20 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে। আরোহী পদ্ধতি কি, একটু আগেই করেছি, এটা আমার মনে হয় আর বলে দেওয়া লাগবে না। আরোহী পদ্ধতি বিশেষ থেকে সাধারণের দিকে যাওয়া, সুতরাং আমার মনে হয় এটা আর উত্তর করে দেওয়া লাগে না, যেহেতু আরেকবার করে এসেছি এটার ক্ষেত্রে। এবার চলে যাবো কোশ্চেন নাম্বার 21 ক্ষেত্রে। 21 দাগের কোশ্চেনে কি বলছে, কতগুলো আছে, 21 কোশ্চেন বলছে আরোহী পদ্ধতিতে যায়, অর্থাৎ কি যায়, বিশেষ থেকে সাধারণের দিকে যায়, না কেবল সাধারণ থেকে, না কেবল সাধারণ থেকে বিশেষ দিকে যায়, আর কেবল বিশেষ থাকে, অর্থাৎ এই দুটো পার্ট বাদ দিলাম। এবার যা লড়াই হবে আমার এ আর সি, অর্থাৎ আমি মনে করি 21 দাগের সঠিক আনসার হচ্ছে অপশন এ, গুড, কৃষ্ণা প্রধান, একদম সঠিক আনসার হচ্ছে এ। আমরা ক্লিয়ার হলাম। আজকের ক্লাস আশা রাখছি প্রত্যেকেরই ভালো লাগবে। চলে যাব কোশ্চেন নাম্বার 22 ক্ষেত্রে, 22 ক্ষেত্রে। বিশ্লেষণ পদ্ধতিতে, বিশ্লেষণ পদ্ধতি খুব ভালো করে বুঝবে, বিশ্লেষণ পদ্ধতিতে কি বলছে, সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা, সূত্রগুলি উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা, সূত্রগুলোকে মুখস্থ করানো, সূত্রগুলোকে মুখস্থ করানো, উদাহরণগুলিকে মুখস্থ করানো, উদাহরণগুলিকে মুখস্থ করানো, সূত্র এবং উদাহরণগুলিকে মুখস্থ করানো। তাহলে কি হচ্ছে, সূত্র উদাহরণ দুটো মুখস্থ করাচ্ছে, আবার কি বলছে, সূত্রগুলো উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা, অর্থাৎ আমার বিশ্লেষণ পদ্ধতি কি করছে না, উদাহরণগুলো ঠিকঠাক বারবার যদি আমি বিশ্লেষণ করি তাহলে স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এটা গ্রহণযোগ্যতার পরিমাণটা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার সঠিক উত্তর কি হলো, অপশন এ। ক্লিয়ার হলাম। এবার চলে যাবো আমার কোশ্চেন নাম্বার 23 ক্ষেত্রে, 23 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে। 23 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কি বলছে, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি। দেখো উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ, উদাহরণ সহ সূত্রগুলি আমরা বুঝতে পারছি আর কি করছি, প্রয়োগ করছি। তারপরে কি বলছে, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, অর্থাৎ পাঠ্যক্রমের যে বিষয়বস্তুগুলোকে পড়ছি সে সঙ্গে মিলিয়ে আমরা ব্যাকরণ করছি। এটাই কি ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা? ইম্পসিবল। যদি সেটাই হতো তাহলে সারাদিন ধরে আমি পড়িয়ে যাব, টেক্সট পড়িয়ে যাব, ব্যাকরণে কোনো সূত্র কোনো কিছু প্রয়োগ করব না, তাহলে কিন্তু আমি গ্রামাটিক্যাল পোর্শনটাকে ক্লিয়ার শিখতে পারবো তো? কারণ এই জায়গায় একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সূত্রগুলি মুখস্থ করা। আমি সূত্রগুলি যদি মুখস্থই করি, আমি উদাহরণগুলি যথাযথ যদি ব্যবহার না করতে পারি, তাহলে সেক্ষেত্রে কি আমার পক্ষে পসিবল? এটা কখনোই না। ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা, অর্থাৎ এই যে ব্যবহার করছি, এই জায়গায় ব্যবহার করছি, ওই জায়গায় ব্যবহার করছি, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ ব্যবহার করছি, কিন্তু সেক্ষেত্রে কি কমপ্লিট হচ্ছে না। সুতরাং আমরা উত্তর কিন্তু যে সূত্রগুলি ব্যবহার করছি সেগুলো সঠিকভাবে প্রয়োগ করার যে জায়গাটাকে সেটা কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে। অর্থাৎ 23-এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। ক্লিয়ার হলো। এবার চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 24-এর দিকে, 24 নম্বর কোশ্চেনের দিকে। 24 নম্বর কোশ্চেনটাকে একটুখানি লক্ষ্য করো। আমি অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, প্রত্যেকের অনেকেরই আছে ঠিকঠাকভাবে মানে উত্তরগুলো দেখা হয়ে হচ্ছে না, দেওয়া হচ্ছে না। আমি সবিস্তারে আলোচনা করছি বলতেই আমি চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে বেশি সংখ্যক আলোচনা করা। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পারছো, এরপরে যখন ক্লাসটাকে দেখবে তখন একটু টেনে নিলেই ক্লাসগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে করতে পারবে। ঠিক আছে, যত অল্প সময়ের মধ্যে যতগুলো করানো যায় আর কি। তো এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 24-এর ক্ষেত্রে। ব্যাকরণের শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের ওপর বেশি নজর দিতে হবে? কোন বিষয়ের উপরে? নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ, তারপরে বলছে ব্যাকরণের সূত্রগুলি শেখানো, তারপরে বলছে কি সূত্রস্থ উদাহরণ অধিগত করানো। সূত্রস্থ মানে সূত্রগুলো সবকিছু নিয়ে বেশি করে করলে এটা সম্ভব না, ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া, অর্থাৎ ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এটা আমরা লক্ষ্য করতে পারি না। তাহলে আমরা কি করছি, কোশ্চেন নাম্বার 24-এর ক্ষেত্রে কোনো উত্তর এখনো পর্যন্ত আসেনি। যদি উত্তরটা আসতো খুব ভালো হতো। একটা জিনিস খেয়াল করো, ব্যাখ্যা শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপরে আমার নজর দিতে হবে। একটা ব্যাকরণ শিক্ষা দেবো, কোন বিষয়ের উপর নজর দিতে হবে? দেখো ব্যাকরণের শিক্ষাটাকে আমি যদি ধরো সাপোজ আমি তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে দিলাম, ইংলিশে ট্রান্সলেট করতে দিয়ে দিলাম আমি ভাত খাই, তুমি কি করলে সঠিকভাবে ট্রান্সলেটটাকে গঠন করতে পারলে না, আই মিন তুমি কিন্তু গ্রামাটিক্যাল কোশ্চেন ভুল করলে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে অ্যাট ফার্স্ট নির্ভুল এবং দক্ষতার সঙ্গে সেই জায়গাটাকে কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে পারবো না, বিশেষ করে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে এগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার চলে যাবো কোশ্চেন নাম্বার 25-এর ক্ষেত্রে, অর্থাৎ 25 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে। আমরা 25 দাগের কোশ্চেনের ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাচ্ছি, সম্ভবত 30টা কোশ্চেন করা হয়েছে মেবি।
কোন শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসাবে আপনি কি করবেন? ধরো একজন তুমি ক্লাসে পড়াচ্ছ, কোন শিক্ষার্থী তোমার বানানটাকে ভুল করেছে, তাই তুমি কি করবে? কি করবে? বকাবকি করবে? ভুল বানান কেটে ঠিক বানান লিখবে? বানানের কোথায় কি ভুল আছে তা বুঝিয়ে দেবেন? একেবারে এড়িয়ে যাবেন। আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটাকে আমার মনে হয় আমার দেওয়া লাগবে না, খুব সহজভাবে হয়ে যাবে। গুড, 25-এ সি হচ্ছে সঠিক উত্তর। এবার চলে যাব 26 এর ক্ষেত্রে, অর্থাৎ 26 দাগের ক্ষেত্রে। বলছে ভাষার উদ্দেশ্য হলো, এই যে ভাষাটাকে আমরা সবিস্তারে পড়লাম, এর মূল উদ্দেশ্যটা কি? এর মূল উদ্দেশ্য বলতে সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করা। এটা কি পসিবল? ভাষা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাহিত্যের সৌন্দর্য নষ্ট করতে পারে? সম্ভব না। শিক্ষার্থীর সাহিত্য এবং পাঠের নিরুৎসাহ করা, এই জাতীয় অপশন কেন দেয়? তারপরে বলেছে সাহিত্য পাঠের পথকে সুগম করা। শুধু ব্যাকরণ শিক্ষা দিতেই পারে না, কারণ এটা কিন্তু ভাষার উদ্দেশ্য বলেছে। তাই সেক্ষেত্রে কিন্তু আমার অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। একটু নজর দিয়ে প্যাডাগজিক্যাল পার্টটাকে করলে খুব সহজে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলোকে। ঠিক আছে, একটুখানি বুঝে নিতে হবে। কোশ্চেন নাম্বার 27, 27 কোশ্চেন। এটার উত্তর আমি প্রত্যেকের কাছে আশা রাখবো এবং সঠিক উত্তর পাবো আমি আশা রাখছি। কি বলছে? ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। ভাব বিনিময় সব থেকে গুরুত্বপূর্ণ বাহন, এই কথাটি কে বলেছে? আমি কিন্তু পড়িয়ে দিয়ে এসেছি এই জায়গাটাকে, খেয়াল করো। দেখো, লেনিন হচ্ছে আমার সঠিক উত্তর। এই জায়গাটায় সবিস্তারে আলোচনা করার কোনো জায়গা নেই যে আমি আলোচনা করবো, এটাই হচ্ছে কথা। চলো কোশ্চেন নাম্বার 28 এর ক্ষেত্রে, 28 দাগের কোশ্চেনের ক্ষেত্রে চলে যাব। 28 দাগ কোশ্চেন কি বলছে? ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে ভাষা ব্যবহার করতে পারে, ভালোভাবে গান গাইতে পারে, গদ্য কবিতা রস সাধন করতে পারে, না ভালোভাবে আবৃত্তি করতে পারে? দেখো, এটা তো হবেই না, এটা তো হবেই না। এই দুটো পার্ট ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ নেই। তাহলে ভাষা ব্যবহার করতে পারবে, নাহলে গদ্য এবং পদ্য কবিতা রসায়ন করতে পারবে। দেখো, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে গদ্য পদ্য রসায়ন হবেই ঠিকই, শুধু ব্যাকরণগত বৈশিষ্ট্য থাকলে গদ্য পদ্য রসায়ন হয় না। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? না ভাষা ব্যবহার করতে পারবে, কারণ গদ্য পদ্য যত পড়বো, অর্থাৎ আমরা বলি না পেপারটাকে পড় যাতে ভাষাগত বৈশিষ্ট্যটা ঠিক থাকে, অনেক কিছু লিখতে পারিস, বলতে পারিস, বা কোনো জায়গায় ইন্টারভিউ বোর্ডে গেলে তুই যেন আরও পরিষ্কারভাবে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারিস। এই জায়গাটা কিন্তু আমরা সব সময়ের জন্য বলে থাকি, অর্থাৎ অপশন ই হচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? এবার চলে যাবো কোশ্চেন নাম্বার 29 এর ক্ষেত্রে। 29 দাগের কোশ্চেন বলছে, 29 দাগের কোশ্চেন কি বলছে? বাবা প্রচুর কোশ্চেন হচ্ছে। ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে ব্যাকরণ এর জটিলতা নিয়মগুলো বুঝতে পারে। ব্যাকরণ শিক্ষার ফলে কিন্তু ভালো করে বুঝবে এটা। তারপরে বলছে সঠিক বানান লিখতে পারে, তারা কি সঠিক বানান লিখতে পারছে? এরপরে বলছে উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে, না উপরের সবগুলি আয়ত্ত করতে পারে। দেখো, ব্যাকরণ শিক্ষা যদি থাকে ছাত্রছাত্রীর পক্ষে, তাহলে কি করছে? জটিল নিয়মগুলো সে বুঝতে পারছে, ব্যাকরণ শিক্ষা রয়েছে কিন্তু তার মধ্যে। তারপরে কি হচ্ছে? বানানগুলো লিখতে পারছে, কারণ ব্যাকরণগত যে বৈশিষ্ট্য, যে ভুল ধারণাগুলো সেগুলো ক্লিয়ার করতে পারছে। উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারছে, তো ভাষাকেও কিন্তু ব্যবহার করতে পারছে। এবং কি হচ্ছে? না উপরের সবগুলি আয়ত্ত হয়, অর্থাৎ এগুলো প্রত্যেকটাই কিন্তু আয়ত্ত হয়। তাই সেক্ষেত্রে আমরা অপশান নেব, অপশান ডি। ক্লিয়ার হতে পেরেছি? এবার চলে যাবো আমরা 29, এবার 30 দাগের কোশ্চেন। 30 দাগ কোশ্চেন কি বলছে? রামমোহনের লেখা বাংলায় বাংলা ব্যাকরণের প্রকাশ কাল কত? এটা আমরা প্রত্যেকে জানি, রামমোহনের লেখা 1820 খ্রিস্টাব্দে। আচ্ছা, আর কি ক্লাস টানবো, না এই পর্যন্ত রেখে দেবো? আর কি মনে হয় যে আরো একটু দিলে ভালো হয়, না এই পর্যন্ত থাকবে? কোনটা? তাড়াতাড়ি ঝটঝট করে উত্তর করো, যদি হয় তাহলে একটু এগিয়ে যাবো। আমরা আশা রাখছি তো রামমোহনের ক্ষেত্রে আমরা বাংলা ব্যাকরণের প্রকাশ কালই হচ্ছে 1820। এটা হচ্ছে রামমোহনের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা ক্লাস কি করব? কন্টিনিউ করব, না জায়গায় দাঁড় করে দেবো? এখন মানে 30টা কোশ্চেন, 20টা কোশ্চেন আছে মেবি। না তাড়াতাড়ি ফার্স্ট চলো। নেক্সট কোশ্চেন, অর্থাৎ 31 দাগের কোশ্চেন। 31 দাগের কোশ্চেন কি বলছে? লেডেন সাহেব সংগৃহীত লন্ডনের ইন্ডিয়া আসিফ লাইব্রেরিতে সংরক্ষিত তারাপদ মুখোপাধ্যায় সম্পাদিত বাংলা ব্যাকরণ বইটি কার লেখা ছিল? উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, লোহারাম শিররত্ন, আর রাজা রাজেন্দ্রলাল মিত্র। এই প্রশ্নের উত্তরটাকে একবার পরীক্ষায় দিয়েছিল, কত সালে দিয়েছিল আমার ধারণা নেই। এটা হচ্ছে আমার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 32 এর ক্ষেত্রে, 32 এর ক্ষেত্রে যাই। এবার তারাপদ মুখোপাধ্যায় সম্পাদিত বাংলা ব্যাকরণ বই কোন সময়ের লেখা বলে প্রমাণিত হয়েছে?
1807 থেকে 1811-এর মধ্যে, না 1820-এর পর, না 1826 সালে, না 1833 সালে? দেখো একটা জিনিস খেয়াল করো, এটা ছিল আমার 1807 থেকে 1811-এর মধ্যে। এই পাঠগুলোতে এখানে সবিস্তারে আলোচনা করার কোনো জায়গা নেই বলে খুব বেশি আলোচনা করতে পারছি না, নাহলে এটা আলোচনা করা যেত অনেকটা, ঠিক আছে? যার ফলস্বরূপ এটা প্রবলেম ক্রিয়েট হয়। 32। এবার চলে যাবো আমরা 33 দাগের কোশ্চেনের ক্ষেত্রে। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বইটি কার লেখা? আমরা কিন্তু এটা আলোচনা করে দিয়েছি। তো আমি আশা রাখবো প্রত্যেকের কাছে সঠিক উত্তরটা পেয়ে যাব এই মুহূর্তে। এটা সঠিক উত্তর পেয়ে যাবো তো আমি আশা রাখছি, নাকি? দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বইটি লেখা আছে সুনীত কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার হতে পেরেছি? নো, অপশন ডি, সি হবে না। এবার চলে যাবো 34 দাগের কোশ্চেন নাম্বার 34 এর দিক থেকে। 34 এর কোশ্চেন বলতে, এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত 1939 সালে প্রকাশিত বাংলা ব্যাকরণটির নাম কি? বাংলা ব্যাকরণটির নাম, দেখো সঠিক উত্তর হচ্ছে ভাষা প্রকাশের বাংলা ব্যাকরণ। এটা বাংলা হবে, হ্যাঁ। ক্লিয়ার হতে পেরেছি আমরা প্রত্যেকেই? তো এবার চলে যাব আমার কোশ্চেন নাম্বার 35 এর ক্ষেত্রে, 35 দাগের কোশ্চেনের ক্ষেত্রে আমরা চলে যাব। 35 দাগের কোশ্চেন কি বলছে, যে এই সুনীতি কুমারের মতে রামমোহন আর ড্যাশ ছাড়া আর কেউ বাংলা ভাষার ভিতরকার প্রকৃতি ধরে তুলতে পারেননি, আর একজনটাকে কি বলছে? ভালো করে বিষয়বস্তুটাকে বোঝো, এটা কিন্তু খুব মানে বোঝার জিনিস। এটা আমরা বাংলা পার্ট 1 এর বইতে পেয়েছি। এটা সুনীতি কুমারের মতে রামমোহন একজন ছিলেন, আর একজন কে ছিলেন যে বাংলা ভাষার একদম ভিতরের প্রকৃতি তুলে ধরেছিলেন, সেই আর একজনটাকে বলছে লোহারাম শিররত্ন, নকুলেশ্বর বিদ্যাভূষণ, বা শ্যামাচরণ সরকার, বা শ্যামাচরণ শর্মা। আই হোপ প্রত্যেকের কাছে আমি সঠিক অ্যান্সার পাবো। কোশ্চেন নাম্বার 35, 35 দাগের কোশ্চেন। 35 দাগের কোশ্চেনে অপশান প্রত্যেকেই বলছে নকুলেশ্বর বিদ্যাভূষণ, একদম সঠিক উত্তর, নকুলেশ্বর বিদ্যাভূষণ। তাহলে দেখো আমরা প্রত্যেকটা কোশ্চেনে যত ডিপে যাচ্ছি, যত ঘুরছি, ততই দেখছি নিত্য নতুন কোশ্চেন কিন্তু উপস্থাপন হচ্ছে আমাদের সামনে। অর্থাৎ রেগুলারিটি ভাবে যদি আমরা এই জায়গাটাকে ধরে রাখতে পারি, এই জায়গাটাকে চলতে পারি, আই হোপ, আমি আশা রাখছি আগামী দিনগুলোতে অনেকটা ডেভেলপ হবে। শুধু প্রাইমারি টেটের ক্ষেত্রে নয়, সামগ্রিকভাবে বাংলার যেখানে যেখানে প্রয়োজন প্রত্যেকটা কিন্তু ডেভেলপ হবেই আমাদের। এবার চলে যাব কোশ্চেন নাম্বার 36 এর ক্ষেত্রে। 36 দাগের কোশ্চেন বলছে সুকুমার সেন রচিত বাংলা ব্যাকরণ বইটি কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। সুকুমার সেন রচিত বাংলা ব্যাকরণ বইটি কি? সুকুমার সেন হচ্ছে ভাষার ইতিবৃত্তি। অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর, অপশন এ। এবার চলে যাব আমি কোশ্চেন নাম্বার 37 এর ক্ষেত্রে, 37 দাগের কোশ্চেনের ক্ষেত্রে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ভাষাতত্ত্ব বইটির নাম কি ছিল? কোশ্চেন হচ্ছে 37, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ভাষাতত্ত্ব বইটির নাম কি? শব্দতত্ত্ব, শব্দকথা, শব্দচিন্তা, শব্দভাবনা, তোমাদের জন্য কোশ্চেনটা থাকলো এটা। আমি পরবর্তী কোশ্চেনে যাব, এর উত্তর আশা রাখছি কমেন্টে আমি প্রত্যেকের কাছে পাবো, এবং এটার জন্যই কিন্তু আমি অপেক্ষা করব কমেন্টের জন্য, এবং কমেন্টটা আমি সুন্দরভাবে দেখব যে কে সঠিক উত্তর দিয়েছে। কোশ্চেন নাম্বার 37 এর ক্ষেত্রে আমি অবশ্যই পরে এর উত্তর দিয়ে দেব ওখানে। কোশ্চেন নাম্বার 38, 38 দাগের কোশ্চেন রয়েছে। কোশ্চেনটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা ভাষার উপর বইটির নাম কি? বাংলা ভাষা পরিচয়, বাংলা ভাষা প্রসঙ্গ, বাংলা ভাষা তত্ত্ব, বাংলা ভাষা বিজ্ঞান। অর্থাৎ তত্ত্ব, বিজ্ঞান, প্রসঙ্গ, পরিচয়। সঠিক উত্তর কোনটা হবে? একদম সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ আমার, বাংলা ভাষা পরিচয়। বা গুড, প্রত্যেকে ডেভেলপ হচ্ছে দেখছি ক্রমশ। এবার চলে যাবো আমি পরবর্তী কোশ্চেন নাম্বার 39। আর একটা কোশ্চেন আছে এখানে, 40টা কোশ্চেন দেওয়া হয়েছিল, আরও কোশ্চেন ছিল কিন্তু বেসিক্যালি অনেক লং হয়ে যাবে বলে আর দেওয়া হয়নি। এবার রবীন্দ্রনাথের বাংলা শব্দের উপর বইটির নাম কি? এবার বাংলা শব্দের উপর, আগেটা ছিল ভাষা, এবার শব্দের। কি বলছে? বাংলা শব্দতত্ত্ব, বাংলা শব্দ কথা,
বাংলা শব্দ প্রসঙ্গ, বাংলা শব্দ বিজ্ঞান সব কিন্তু একই জিনিস নিয়ে এসেছে। তো কোনটা হবে? আমরা আশা রাখছি 39 এর অপশন এ হবে সঠিক উত্তর। আমি আশা রাখছি প্রত্যেকের কাছে যে অপশন এ হবে সঠিক উত্তর। প্রত্যেকে একবার একটু দেখে নিও এটা। এবার চলে যাব আজকের লাস্ট সর্বশেষ কোশ্চেন, যেটা আমরা প্রত্যেকেই জানি, তার মধ্যে দিয়েও আমরা ভুল করে থাকি। সেটা হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র লিখিত বাংলা ব্যাকরণের নাম কি? প্রশ্ন কি না, রাজেন্দ্রলাল লিখিত যে রাজেন্দ্রলাল মিত্র ছিল তার লিখিত বাংলা ব্যাকরণের নাম কি? অপশন হচ্ছে ব্যাকরণ চর্চা, অপশন বি হচ্ছে ব্যাকরণের প্রবেশ, অপশন সি হচ্ছে ব্যাকরণের পরিচয়, অপশন ডি হচ্ছে ব্যাকরণ সোপান। আমরা প্রত্যেকেই বলছি অপশন এ না, ইম্পসিবল। ব্যাকরণের প্রবেশ হচ্ছে তার প্রথম বাংলা ব্যাকরণের নাম, ব্যাকরণ প্রবেশ। তাহলে আজকের ক্লাসটাকে এই পর্যন্তই রাখা হচ্ছে। আমি প্রত্যেকটা দিন চেষ্টা করবো এইভাবে কিছু প্যাডাগজিক্যাল থিওরিটাকে নিয়ে তারপরে এমসিকিউ নিয়ে পর্যালোচনা করে প্রত্যেক দিন আপডেট দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে যারা ক্লাস করেছো এখন দীর্ঘ সময় ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সরাসরি লাইভ ক্লাস হতে জয়েন করেছিলেন। এবং আমরা এই ক্লাসটাকে ইউটিউবে রাখছি। তো আগামী দিনগুলোতে আরও প্রত্যেকটা দিন কম বেশি কিন্তু আমরা ক্লাস আপলোড রাখছি, এটা 100% শিওর। এবং প্রত্যেকেই কিন্তু ফলো করতে থাকো। যারা আমাদের চ্যানেলে একদমই নতুন তাদেরকে বলবো যে এটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা পুরানো তাদেরকে প্রত্যেককেই থ্যাংক ইউ সো মাচ। অনেকটা সময় ধরে তোমাদের সঙ্গে কথা হলো। আবার দেখা হবে কোনো একটা ভিডিও প্রত্যেকের সঙ্গে। সে পর্যন্ত প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক এবং সাবধানে থেকো।